আমার বিশ্বাস ছিলি। লিখেছেন জান্নাতি আক্তার জারা। পর্ব সংখ্যা 47। সাদা ধপধপে বিছানার ওপরে সাদা ঢিলেঢালা শার্ট প্যানে উপর হয়ে গভীর ঘুমে আড়স। ক্ষণে ক্ষণে ভারী নিঃশ্বাস ফেলছে। পুরো রুম অন্ধকার, রাতটা ভীষণ গভীর। তাও তো হবে 2টার কাছাকাছি। অন্ধকার রুমে একটা ছায়া মুক্তি ধীরে ধীরে পায়ে আরসের দিকে এগিয়ে এলো। আরস তখনও গভীর ঘুমে তলিয়ে আছে। ছায়ামূর্তি আরসের পাশে বসে মাথার কাছে বসে। আরসের মাথার চুলগুলোতে হাত বুলিয়ে দিতে লাগলো। অপলক তার দৃষ্টি আরসের ঘুমন্ত মুখে। হাসি ফুটে উঠল, যেন তার স্বপ্নচারিণীর অপেক্ষা করছিল এতক্ষণ। ছায়ামূর্তি তার নরম নরম এই জায়গায় ছায়ামূর্তি হবে। ছায়ামূর্তি তার নরম নরম হাতে আরসের মাথায় হাত বুলিয়ে দিতে দিতে তার ঠোঁটের উষ্ণ ছোঁয়া আরসের কপালে ছুঁয়ে দিয়ে কানের কাছে মুখ নিয়ে অন্ধকার কক্ষে তার ব্যান্ডেজ নরম ঠোঁটের উষ্ণ ছোঁয়া আরসের কপালে ছুঁয়ে দিয়ে কানের কাছে মুখ নিয়ে অন্ধকার কক্ষে তার ঠান্ডা নরম কণ্ঠে বলে উঠল, আমাকে মনে পড়ে শহরের পণ্ডিত মশাই। আরস ঘুমের মধ্যে নিজের মাথায় আদরে হাত বুলিয়ে দেওয়া হাতটা ধরতে চেয়ে হাতটাতে লাগলো, কিন্তু নেই সেই আদুরে হাত। আরসের কপালে ভাঁজ পড়ল। চোখের পাতা পিট পিট করে খুলে হাতটা খুঁজতে লাগলো। নিমেষেই ঠোঁটের কোণে লেগে থাকা হাসিটুকু গায়েব হয়ে গেল। ধড়পড় করে বিছানায় উঠে বসে পড়ল। চোখ দুটো পুরো অন্ধকার রুমে বিচরণ করতে লাগলো। না, কেউ নেই। আজকেও তার স্বপ্নচারিণী তাকে বিরক্ত করছে। সে বারবার ঘুমের সুযোগ নিয়ে আরসের স্বপ্নচারিণী হয়ে চলে আসে। এটা নতুন না, নিত্যদিনের ভোগান্তি। আরসকে ভুলতে দেয় না। আরস শরীরের ওপর থেকে কম্বলটা একটানে সরিয়ে ফেলে বিছানা থেকে নেমে পড়ল। বালিশের পাশ থেকে মোবাইল আর সিগারেটের প্যাকেট নিয়ে বেড সাইড থেকে বাইকের চাবি নিয়ে রুম থেকে বের হয়ে এলো। অন্ধকার নিস্তব্ধ বাড়িতে ধীর পায়ে সিঁড়ি বেয়ে নেমে বাড়ি থেকে বের হয়ে এসে পার্কিং থেকে বাইক নিয়ে টান দিল। গভীর নিস্তব্ধ আলোকিত শহর থেকে কিছুটা নির্জন পরিবেশে, নিস্তব্ধ স্নিগ্ধ পরিবেশে আকাশে লক্ষ তারার খেলা করছে। কয়েকটা তারা ছোটাছুটি করছে জ্যোৎস্নার আলোতে উজ্জ্বল সবকিছু। চারপাশে মৃদু মৃদু হাওয়া এসে আরসের সাদা পাতলা ঢিলেঢালা শার্ট ভেদ করে শরীরটা হিমশীতল করে দিয়ে যাচ্ছে। মাথার চুলগুলো মৃদু হাওয়াতে এসে নাড়া দিয়ে যাচ্ছে। চারপাশে পরিবেশ বলে দিচ্ছে হয়তোবা এই জমিনের বৃষ্টি নামবে। আমের মুকুল সাধারণত জানুয়ারি থেকে ফেব্রুয়ারি মাসে বের হয়, তবে ঝড় বৃষ্টি ও শিলাবৃষ্টির সঙ্গে আমের মুকুল ধীরে ধীরে ঝরে পড়ে। মার্চ থেকে এপ্রিল মাসে আমের গুটি ঝরে পড়ে। পরিবেশটা টোটালি ভিন্ন অনুভূতি নিয়ে আসে। মনটা ফুরফুরে হয়ে যায়। এই মৃদু হাওয়ার স্পর্শ একাকিত্বকে খুঁচিয়ে দেয়। আরস বাইকের ওপর বসে নিজের অনুভূতির সঙ্গে আবহাওয়া ফিল করতে ব্যস্ত। চাহনি আকাশে ছোটাছুটি তারার দিকে। আকাশ থেকে চোখ ফিরিয়ে সামনে দূর জমিনে চোখ নিক্ষেপ করে দীর্ঘ নিঃশ্বাস ফেলল। তার স্বপ্নচারিণী তাকে নিত্যদিন মাঝরাতে ঘর্মাক্ত শরীর নিয়ে বাহিরে বের করে আনে। এই যে আজকেও মাঝরাতে ঘুম ভেঙে গেল তার অদৃশ্য ছোঁয়ায়, স্বপ্নে তার বলা মিষ্টি কণ্ঠ বলে বলে গেল, আমাকে মনে পড়ে শহরের পণ্ডিত মশাই। আরসের ফুরফুরে মুখে মলিন হাসি ফুটে ওঠে। মনের গভীরতা থেকে একটা কথাই ভেসে আসে, তোর পথের অলিগলিতে আমার বসবাস, তবুও তোর দেখা নেই। এটা কি আমার জন্য কম সাজা? তোকে মনে পড়বে না কেন? তোকে মনে পড়বে কেন? আমি তো কখনো তোকে ভুলিনি। যদি ভুলে যাইতাম তাহলে মনে পড়ার প্রসঙ্গ আসতো। তুই নিশ্চয়ই আমাকে ছাড়া ভালো আছিস। যদি আমাকে ছাড়া ভালো না থাকতি এতটা বছর অভিমান করে থাকতে পারতিস না। তুই তো সুখে আছিস, তোর অভিমান অভিযোগ আমাকে সুখে থাকতে দিচ্ছে না কেন? প্রতি রাতে আমার স্বপ্নচারিণী হয়ে এসে কষ্ট দিয়ে যায় কেন? জবাব দিতে পারবি আমি তোকে ছাড়া কতটা জবাব দিতে পারবি আমি তোকে ছাড়া কতটা ভালো আছি? বলতে পারবি আমার মন কেন বারবার তোর অনুপস্থিতিতে তোকে খুঁজে? উত্তর দিতে পারবি আমি আজ কেন এতটা অগোছালো? হ্যাঁ, আমি ভালো আছি, যতটা ভালো কেউ তার
মৃত্যু মৃতদেহ নিয়ে জীবিত থাকে। তোর প্রতি আমার নেই কোনো অভিযোগ, নেই কোনো অভিমান। শুধু বলবো আমি ভালো আছি। আরস ফোন বাজার শব্দে নিজের ভাবনা থেকে বেরিয়ে এলো। পকেট হাতড়ে ফোন বের করলো, সঙ্গে সঙ্গে বের করলো সিগারেটের প্যাকেট আর লাইটার। আরস ফোন নিজের বড় ভাইয়ের নাম দেখে একটা নিঃশ্বাস ফেলে সিগারেটের প্যাকেট আর লাইটার বাইকের ওপর রেখে দিয়ে ফোন রিসিভ করে কানে তুললো। 3টা বেজে যাচ্ছে, বাড়ি ফিরে আয়, আব্বু আম্মু খাওয়ার টেবিলে তোর জন্য অপেক্ষা করছে। হানিফের কথায় আরস কিছুটা বিরক্ত বিরক্ত হলো। একটা নতুন কিছু না, এটা নতুন কিছু না। আরস মাঝরাতে বাড়ি থেকে বের হয়ে যায়। পুনরায় ঘন্টা দুয়েক পরে ভোরের দিকে বাড়ি ফিরে ফজরের নামাজ আদায় করে ঘুমিয়ে যায়। বাড়ির সবাই জানে আরসের অগোছালো জীবন সম্পর্কে, কিন্তু কখনো আরসকে বাধা দেয় না। বাধা দিয়ে তাদের লাভ খুঁজে পায় না। আরস বাড়িতে মেম্বারদের কথা এক কানে শুনে আর এক কানে বের করে দেয়। এই যে অগোছালো জীবনটা গুছিয়ে নিতে বলে, কিন্তু আরসের মধ্যে নেই গোছানো। আরসটা হারিয়ে গেছে। তার এখন ছন্নছাড়া জীবনটা বেশি ভালো লাগে। গোছানো জীবনের বই কি, নিজের দায়িত্ব আর সবার সামনে গোছানো আরস কিন্তু সারাদিনের ক্লান্ত শেষে অগোছালো আরস। ঘরের বাইরে সবাই পরিপূর্ণ আরসকে চিনে, অথচ আরস যে কতটা অগোছালো এটা একমাত্র আরসের ফ্যামিলির মেম্বার ছাড়া কেউ জানে না। আরস খানিকটা বিরক্ত কণ্ঠে গম্ভীর গলায় বলল, আমার জন্য ওয়েট করতে হবে না। আরসের কথার ফলে বিপরীত পাশ থেকে হানিফ হতাশা কণ্ঠে বলে উঠল, তুই না ফেরা অব্দি আম্মু নিজের সঙ্গে আমাদের খাওয়া বন্ধ করে দেয়। এটা নিশ্চয়ই এই রমজান মাসে বুঝতে পেরেছিস। এখন সময় নষ্ট না করে দ্রুত বাড়ি ফিরে আয়, আজান পড়ে যাবে। ফোন কেটে গেল। হানিফ কথাটা বলে ফোন কেটে দিয়েছে। আরস কান থেকে ফোন নামিয়ে বাইকের ওপরে রাখলো। সিগারেটের প্যাকেট থেকে একটা সিগারেট বের করে ঠোঁটে চেপে ধরলো। কপাল কুঁচকে লাইটার দিয়ে সিগারেটে আগুন জ্বালিয়ে টান দিতে লাগলো। এই একাকিত্ব জীবনে এই সিগারেটটা যেন একমাত্র সঙ্গী হয়ে থেকে গেছে আরসের জীবনে। সিগারেটের ধোঁয়া উঠছে। আরস কুচকানো ভ্রু সোজা করে নীরব চোখে জ্যোৎস্নার আলোতে দূর জমিনের চোখ নিক্ষেপ করে সিগারেট টানতে টানতে কিছুক্ষণ দূর চোখে রেখে নীরবতা পালন করে সিগারেটের শেষ টান দিয়ে বাইকের সঙ্গে শরীর এলিয়ে দিয়ে আকাশের দিকে ধোঁয়া উঠিয়ে বিড়বিড় করে উঠল, তুই আমার জীবনে নেই, তবুও মস্তিষ্কে বাধা বাধা পড়ে আছিস একটা অভ্যাসের মতো, একটা অসমাপ্ত অনুভূতি নিয়ে। বিড়বিড় করতে করতে সোজা হয়ে দাঁড়িয়ে সিগারেটটা মাটিতে ফেলে পা দিয়ে চেপে আগুন নিভিয়ে বাইক টান দিল। কথায় আছে না, থাকলে কাছে কে আর বোঝে, হারিয়ে গেলে সবাই খোঁজে। আচ্ছা দাদিমা, তুমি ছোটবেলায় সেহরিতে কি খেতে? রাবেয়া তালুকদারের কোলের মধ্যে 4.5 বছরের নাতনির মুখে এমন কথা শুনে খানিকটা অবাক হলেন। হাতে তার তসবি। অবাক কণ্ঠে জানতে চাইল, কেন দাদুমণি? রাব- রাবেয়া তালুকদার নাতনির কথায় উত্তর না করে উল্টো প্রশ্ন করে উঠল। দাদিমাকে উল্টো প্রশ্ন করতে দেখে ছোট মাহা ঠোঁট উল্টিয়ে বলে উঠল, হ্যাঁ বলো না দাদিমা, আমিও সেই খাবার খাবো। দেখো না, আমি সেহেরির সময় খাবার খেতে খেতে সকালবেলা খিদে লেগে যায়। রাবেয়া তালুকদার নাতনির কথায় শব্দ করে হেসে উঠল। 4.5 বছরের পিচ্চি রোজা থাকতে পারে নাকি, তাও জেদ ধরে রোজা রাখবে, কিন্তু সকাল 8টা বাজতেই দেখা যায় খিদাতে ছটফট করে, একদম মায়ের মতো হয়েছে। খিদা সহ্য করতে পারে না। রাবেয়া তালুকদার হাসি মুখে বললেন, দাদুমণি, আমিও ছোটবেলায় তোমার মতো দিনে 5-6টা রোজা রেখেছি। ছোট মাহা চোখ বড় বড় করে বলে উঠল, সত্যি? রাবেয়া তালুকদার হাসি মুখে মাথা ঝাঁকিয়ে হ্যাঁ বুঝালেন। ছোট মাহা পুনরায় জানতে চাইল, কিভাবে? রাবেয়া তালুকদার হাসি মুখে বললেন, তোমার মতো খিদা লাগলে আমিও ইফতার করতাম। মাহা ছোট্ট ছোট্ট চোখ করে বলে উঠল, আল্লাহ গুনাহ দিত না? রাবেয়া তালুকদার নাতনির কথায় হাসি মুখে মাহার কপালে চুমু রেখে দিয়ে বললেন, আমি তো তোমার মতো ছোট ছিলাম, এজন্য গুনহা দিত না। ছোট মাহা বোঝানোর ন্যায় বলে উঠল, ও। দুজনের কথোপকথনের মধ্যে কিচেন রুম থেকে ডাক পড়ল, মাহা। আরাত মাথায় ওড়না বা হাত দ্বারা ঠিক করতে করতে ব্যস্ত হাতে বেগুন ভাজা উল্টিয়ে দিচ্ছে। মুখে লেগে আছে স্নিগ্ধতা। আরাতের পাশে আয়রা ব্যস্ত হাতে নানা রকম আয়োজন করছে, আর ডাইনিং টেবিলে এক এক করে সেহরি রেডি করে রেখে রেখে আসছে। আজকে সেহরির রান্না দু যা মিলে করছে। বলতে গেলে আদিবা তালুকদার আর রাবেয়া তালুকদারকে মাঝে মধ্যে রান্নাঘর থেকে ছুটি দিয়ে দেয় দুই যা মিলে।
এই যে আরাত আয়রা দুজন মিলে গল্প করতে করতে হেসে হেসে খেলে রান্না করছে, আর বাড়ির দুই কর্তা আর দুই গিন্নি পিচ্চিগুলোকে নিয়ে ড্রয়িং রুমে খেলা করছে। আরাত বেগুন ভাজা উল্টিয়ে দিতে দিতে আর চোখে একবার দেওয়ালের টানানো দেওয়াল ঘড়িতে সময় দেখে নিল। 3:30 বেজে যাচ্ছে, তবুও তাকবীর ঘুম থেকে ওঠার নাম নেই। আরাত পুনরায় ড্রয়িং রুমের দিকে চেয়ে ডেকে উঠল, মাহা। রাবেয়া তালুকদার আরাতের ডাকে নাতনিকে বলে উঠল, মাম্মা তো ডাকছে দাদুমণি। মাহা রাবেয়া তালুকদারের কোল থেকে মাথা এলিয়ে কিচেন রুমের দিকে তাকালো, ছোট ছোট কণ্ঠে ডাকের জবাব দিল, জি মাম্মা। আরাত মেয়ের কণ্ঠ শুনতে পেয়ে পুনরায় বলে উঠল, তোমার পাপাকে ঘুম থেকে ডেকে দাও মাম্মা। ছোট মাহা দাদিমার কোল থেকে নামতে নামতে বলে উঠল, ওকে মাম্মা। মাহা রাবেয়া তালুকদারের কোল থেকে নেমে ছোট ছোট পায়ে সিঁড়িতে উঠতে লাগলো। রাবেয়া তালুকদার মাহাকে নামতে দেখে পাশে বসা আদনান তালুকদারের সঙ্গে গল্পে মগ্ন হয়ে গেল। মাহা তার ছোট ছোট পায়ে কয়েক সিঁড়ি ডেঙিয়ে কারো ঘুমু ঘুমু কণ্ঠে পেছনে ফিরে তাকালো। মেহেক, দাঁড়া। মাহাকে রাবেয়া তালুকদার কোল থেকে নামতে দেখে ছোট এরান আদিবা তালুকদারের কোল থেকে নেমে পড়ল। কিছুটা দ্রুত পায়ে এসে মেহেককে ডেকে উঠল। মাহাকে বাড়ির সবাই মাহা বলে ডাকলেও একমাত্র ছোট এরান শুধু মেহেক বলে ডাকে। এই মেহেক আর কেউ না, বীর আর রাতের রাজকন্যা মেহেক তালুকদার মাহা। আর মাহাকে পিছু ডাকা ছোট এরান হলো আনাস আয়রার একমাত্র অস্তিত্ব, আরহাম তালুকদার এরান। তালুকদার বাড়িতে এই 7 বছরে অনেক পরিবর্তন ঘটে গেছে। হ্যাঁ, দেখতে দেখতে 7টা বছর কেটে গেছে। 7 বছর আগে যেমন এক নিমেষে হঠাৎ করে রোশনি রাতের মধ্যে ফাটল ধরেছে, ভুল বোঝাবুঝিতে মান অভিমানে দূরত্ব সৃষ্টি হয়েছিল, মিমের চলে যাওয়াতে তালুকদার বাড়ির প্রত্যেকটা ইট দেওয়ালের হাসি খুশি মিলিয়ে গেছিল। আজ তার থেকেও বেশি আনন্দ হাসি খুশি লেগে আছে এই তালুকদার বাড়ির প্রত্যেকটা আনাচে কানাচে। ছোট মেহেক পিছু ফিরে ছোট ছোট চোখে এরানকে দেখছে। এরান মাহার সামনে এসে দুহাত উজাড় করে মিলিয়ে বলে উঠল, আমার কাছে অনেক চকলেট আছে। এরানের কথায় মাহার মুখ খুশিতে ঝলমল হয়ে উঠল। উজ্জ্বল মুখময় নিয়ে মাহা এরানের মতো দুহাত উজাড় করে বলে উঠল, আমাকে দেবে এরান ভাই, আমি তোমাকে এতগুলো দোয়া করে দিব, প্রমিস। মাহার কথায় এরান শর্ত জুড়ে দিল, তোর দোয়া তুই নিজের জন্য রাখ, চকলেট পেতে হলে আমার কথা শুনতে হবে। বল, শুনবি? মাহা খুশি মনে বলে উঠল, হুম হুম, শুনবো। এরান সিঁড়ি থেকে নিচে তাকালো। নিচে হল রুমে সোফাতে আদনান তালুকদার, আহাদ তালুকদার, রাবেয়া তালুকদার, আদিবা তালুকদার পাশাপাশি বসে টিভি দেখছে। টিভিতে চলছে দেশের চলমান ইস্যু। এরান সেদিকে থেকে চোখ ফিরিয়ে নিয়ে মাহাকে চোখের ইশারায় নিজের কাছে ডাকলো। মাহা মুখটা এরানের মুখের কাছাকাছি নিয়ে এলো। এরান ফিস ফিস করে বলে ওঠে, ঈশান, ঈশান ভাইয়ার সঙ্গে খেলা করবি না, তাহলে আমার সব চকলেট তোকে দিয়ে দেব। এরানের কথায় মাহার উজ্জ্বল মুখ অন্ধকার হয়ে এলো। সোজা হয়ে বলল, আমি মনিকে বলে দিব তুমি ঈশান ভাইয়ার সঙ্গে খেলতে বারণ করেছ। এরানের চোখ মুখ গম্ভীর হয়ে এলো, ভারী কণ্ঠে বলে উঠল, আম্মিকে বলে দিলে চকলেট পাবি না। মাহা গাল ফুলিয়ে হাতে হাত ভাঁজ করে বলল, তুমি অনেক পচা এরান ভাই। এরান এবার রেগে গেল, রাগে গলায় বলল, ঈশান ভাইয়া পচা, তুই শুধু আমার সঙ্গে খেলা করবি, নয়তো তোকে আমি চকলেট দিব না। মাহা চোখ মুখ অন্ধকার করে বলে উঠল, আমি বিরাট ভাইয়াকে বলে দিব তুমি আমাকে চকলেট দিতে চাইছো না। এরান সিঁড়ি থেকে নিচে নামতে নামতে বলল, হ্যাঁ, সারাদিন তো পারিস আমার নামে নালিশ দিতে, যা তোর চকলেট নেই। মাহা খানিকটা উঁচু গলায় বলল, আমি পাপাকে বলে দিব, পাপা আমাকে এতগুলো চকলেট এনে দিবে, দেখো। এরান পিছু ফিরে দেখলো না মাহার দিকে। মাহা মন খারাপ করে সিঁড়ির সিঁড়ির রেলিং ধরে ছোট ছোট পায়ে তাকবীর আরাতের রুমে ঢুকে গেল। তাকবীর গভীর ঘুমে মগ্ন। 9 দিনের ক্লান্তি আজকে একেবারে লুটে নিচ্ছে। এই 9টা দিন বিজনেসের খাতিরে দেশের বাহিরে ছিল। ফিরেছে রাত 9টার দিকে। বাড়ি ফিরে তারাবি নামাজ আদায় করে আরাতকে বুকে জড়িয়ে নিয়ে ক্লান্ত শরীর এলিয়ে দিয়েছিল। বেশি রাত হওয়ায় আর ছেলে মেয়ের সঙ্গে সময় কাটানো হয় নাই, কেননা এতক্ষণে মাহাবিরাত ঘুমিয়ে গেছিল। হ্যাঁ, বিরাট আরাত তাকবীরের রাজকুমার। তালুকদার বাড়িতে আনাস আয়রার ঘরে আরহাম তালুকদার এরান জন্ম নেওয়ার প্রায় 2 বছর পরে
বীর রাতের ঘরে দুটো ফুটফুটে যমজ বাচ্চার জন্ম নেয়। রাজকুমারের আগমনে 3 মিনিট পরে রাজকন্যার আগমন ঘটে। রাজকুমারের নাম রাখা হয় আকসার তালুকদার বিরাট, আর রাজকন্যার নাম মেহেক তালুকদার মাহা। আর কিছুক্ষণ আগে ইরানের মুখে ঈশানের কথা শোনা গেল, সে তালুকদার বাড়ি এবং শেখ বাড়ির বড় নাতি আরিশা আমানের একমাত্র ছেলে ঈশান মির্জা। যদিও মির্জা পরিবারের আরেকটা রত্নের জন্ম হয়েছে মাসখানেক আগে, রাফি মীরার একমাত্র মেয়ে রিপ্তি মির্জা। মাহা ছোট্ট ছোট গুটি গুটি পায়ে রুমে ঢুকে ড্রিম লাইটের আলোতে দরজার পাশে সুইচ বোর্ডের পাশে এসে দাঁড়ালো। সুইচ বোর্ড ছুতে না পেয়ে পা দুটো উঁচু করে ছোট ছোট হাতে সুইচ বোর্ডে হাতড়িয়ে রুমের লাইট জ্বালালো। রুমের লাইট জ্বলতেই মাহা পিছু ফিরে বিছানার দিকে তাকালো। খুশি মনে গুটি গুটি পায়ে বিছানার কাছে এসে উপর হয়ে প্রায় 5 মিনিট সময় নিয়ে বিছানায় উঠতে সফল হলো। বিছানার ওপর উঠে বসে তাকবীরের কানের কাছে এসে ডাকতে লাগলো তাকবীরকে, পাপা সেহরি খাইবা না? তাকবীর ঘুমের মধ্যে মেয়ের কণ্ঠ শুনতে পেয়ে কিছুটা নরম সুরে হুম বলে পুনরায় ঘুমিয়ে পড়ল। তাকবীরকে ঘুমাতে দেখে মাহা নিভু নিভু কণ্ঠে পুনরায় ডেকে উঠল, তুমি তো ঘুমাইয়া গেছো ও পাপা। মেয়েটাকে তাকবীরের ঘুম কেটে গেল। ঘুমন্ত চোখে বলে উঠল, কি হয়েছে মাম্মা? মাহা বলে উঠল, সেহেরি খাইবা না? ওঠো পাপা, মাম্মা তোমাকে বকা দিবে তো। মেয়ের কথায় তাকবীর ঠোঁটে মিষ্টি হাসি ফুটে উঠল। মেয়ে আর মাম্মাকে ভীষণ ভয় পায়। আজকাল মেয়ের পাপাও মেয়ের সঙ্গে মেয়ের মাম্মাকে ভয় পেতে শুরু করেছে। তাকবীর উঠল না, নড়াচড়া করে পুনরায় কম্বল শরীরে ভালোভাবে জড়িয়ে চোখ বন্ধ করে নিল। তাকবীর মেয়ের রিয়াকশন দেখতে চাচ্ছে। ঘুম জড়ানো গলায় বলে উঠল, মাম্মা আর একটু ঘুমাই। মাহা বুঝানোর ন্যায় বলে উঠল, ঘুম থেকে উঠতে উঠতে তো সকাল হবে, তাড়াতাড়ি উঠো প্লিজ পাপা। তাকবীর চোখ মেলল না। মাহা পুনরায় ধীর কণ্ঠে থেমে থেমে বলে উঠল, সেহরিটা খেয়ে নামাজ পড়ে এসে তুমি যত ইচ্ছা ঘুমাও পাপা। তাকবীর চোখ বন্ধ রেখে মুচকি হেসে বলে উঠল, মাম্মা আর একটু ঘুমাই, আজকে সেহরি খেতে ইচ্ছা করছে না, নামাজ পড়তে অলস লাগছে। মাহা এবার ছোট হাতে তাকবীরের মুখের সামনে থেকে কম্বল সরাতে সরাতে ব্যর্থ চেষ্টা করে বলতে লাগলো, না পাপা, আল্লাহ গুনাহ দিবে, উঠে পড়ো। তাকবীরের মুখে হাসিটা আরো গাঢ় হলো। এতটুকু মেয়ের মধ্যে আল্লাহর ভয় আছে। হ্যাঁ, তাকবীর মেয়েকে সেইভাবেই বড় করছে। এতটুকু মেয়েকে দিন দিন কথা শেখানোর পাশাপাশি কিভাবে মানুষকে সম্মান দিতে হয়, আল্লাহর ইবাদত করতে হয়। আরাতকে রুম থেকে নামাজ আদায় করতে দেখে ছোট মাহা মাম্মার পাশে দাঁড়িয়ে যায় দুষ্টুমি করে। যেদিন তাকবীর রুমে নামাজ আদায় করে সেদিন তো ছোট মাহা তাকবীরের নামাজের সামনে চলে আসে। নামাজ আদায় করে তাকবীর যখন আরাতের কোলে মাথা রাখে, ছোট মাহা পাপার দেখা দেখি নিজেও আরাতের কোলে মাথা রেখে নামাজে শুয়ে থাকে। মাঝে মধ্যে আরাতের মতো নিজে তাকবীরের চুলে কপালে ছোট ছোট হাত বুলিয়ে দেয়। বাড়ির বাহিরে বের হলে আরাত নিজের মতো মেয়েকেও বোরকা পরিয়ে বাহিরে বের করে। ছোট মাহা যখন বোরকা পরে গুটি গুটি পায়ে হাঁটে, মনে হয় তাকবীরের মেয়ের জন্য চারপাশটা সৌন্দর্য ফুটে উঠেছে। ছোট মাহা তাকবীরকে চোখে হারালেও বিরাট পুরো বিপরীত হয়েছে। তাকবীরকে ভীষণ ভয় পায়, অথচ আরাতকে চোখে হারায়। যদিও স্বভাব পুরোটা তাকবীরের পেয়েছে। বিরাট আর ইরানের মূল লিডার আহিন, হ্যাঁ সেই 12 বছরের আহিন আজ 19-এ পা দিয়েছে। আগের মতোই ভণ্ডামি আছে, শুধু আগে একটুখানি ভণ্ড ছিল, আর এখন ভণ্ডদের লিডার। কেননা বছর কেটে যাওয়ার সঙ্গে সঙ্গে সবকিছু পরিবর্তন ঘটেছে। আলভি প্রায় 3 বছর আগে বাংলাদেশ ছেড়েছে পড়াশোনার খাতিরে। আরাত আয়রা আর আগের মতো নেই, তাদের মধ্যে ম্যাচিউরিটি চলে এসেছে। আহিন শুধু নিজের পরিবর্তন করতে পারেনি, উল্টো নিজেই একটা ভণ্ডামির ক্লাস খুলে ফেলেছে, ছোট গ্যাংগুলোকে নিজের মতো ভণ্ডামি শিখাইতে। তাকবীর বিছানা থেকে নেমে মেয়েকে কোলে তুলে নিল। মেয়ে কপালে একটা গাঢ় করে চুমু রেখে দিয়ে নিচে নামিয়ে দিয়ে বলে উঠল, যাও মাম্মাকে বলো, পাপা রুমে ডাকছে। মাহা পাপার আদুরে গদগদ হয়ে পুনরায় রুম থেকে বের হয়ে গেল। তাকবীর মেয়েকে নামিয়ে দিয়ে ফুরফুরে মনে নিয়ে ওয়াশরুমে চলে গেল। মাহা রুম থেকে বের হয়ে যাওয়ার প্রায় 6 মিনিট পরে আরাত হাত মুছতে মুছতে রুমে ঢুকলো। ওয়াশরুম থেকে পানির আওয়াজ শুনতে পেয়ে আরাত ব্যস্ত হাতে বিছানা গুছাতে লাগলো।
তাকবীর মুখ মুছতে মুছতে ওয়াশরুম থেকে বের হয়ে আরাতকে বিছানা গোছাতে দেখে হাতে থাকা তোয়ালে সোফাতে ফেলে আরাতকে পেছন থেকে জড়িয়ে ধরে, ঘাড়ে থুতনি রাখে। হঠাৎ পেছন থেকে তাকবীরকে জড়িয়ে ধরে ঘাড়ে থুতনি রাখে। হঠাৎ পেছন থেকে তাকবীর আরাতের ঘাড়ে থুতনি রাখার সঙ্গে সঙ্গে আরাতের শরীর ভাইব্রেশন করে ওঠে। তাকবীর মুচকি হেসে বলে উঠল, 2 বাচ্চার মা হয়েও আমার ছোঁয়াতে এত কাঁপাকাঁপি, নট ব্যাড। সেই প্রথম দিনের ফিলিংস। রমজান মাস, একটু তো শরম নিয়ে আসেন নিজের মধ্যে। আরাতের কথায় তাকবীর দুষ্টু হেসে বলল, শরম চলে আসে বাট কন্ট্রোলে আসে না বউ। আরাত তাকবীরের কথায় লজ্জা পেয়ে তাকবীরকে নিজের থেকে আলাদা করে বলে উঠল, উফ সরুন তো, সেহরি লেট হয়ে যাচ্ছে। তাকবীর আগের ন্যায় আরাতকে বুকে টেনে নিয়ে দুষ্টু হেসে বলে উঠল, বউ কাছে থাকলে যখন তখন মুড চলে আসে। রমজান মাসে ভালোবাসা তো ইবাদতের মতো মন পরিষ্কার করে দেয়, আর রমজানে প্রেম করলে ভালোবাসা আরো পবিত্র হয়। আরাত এবার এক হাতে তাকবীরের গলা জড়িয়ে ধরে তাকবীরের খোঁচা খোঁচা দাড়িতে আরেক হাতে স্লাইড করতে করতে দুষ্টু হেসে বলে উঠল, বি কেয়ারফুল, বেশি দুষ্টু মিষ্টি কথা বলে ইফতারে আলাদা মিষ্টি পাবেন না কিন্তু। তাকবীর আরাতের কথায় আরাতের কোমর দুহাতে জড়িয়ে নিয়ে নিজের সঙ্গে মিশিয়ে নিয়ে বলে উঠল, প্রবলেম নেই, আমার মিষ্টি তো আমার সামনেই আছে, সময় মতো খেয়ে নিব। এত মিষ্টি খেলে আপনি মোটু হয়ে যাবেন। তাকবীর আরাতের কপাল চেকে দুষ্টু হেসে বলল, তোমার ভালোবাসাতে ডায়েট করে নিব। আরাত নিজেও লাজ লজ্জা ভুলে গিয়ে তাকবীরের সঙ্গে সুর মিলাতে লাগলো, না এত মোটু আমার সহ্য হবে না। তাকবীর অবাক হলো, সিরিয়াস মুখে জানতে চাইল, কেন? আরাত তাকবীরের সিরিয়াস মুখের দিকে আর চোখে চেয়ে অন্যদিকে মুখ ফিরিয়ে লাজুক হেসে বলে উঠল, সহজে ক্যারি করা যায় না। তওবা আস্তাগফিরুল্লাহ, আমার ঘরে শয়তান প্রবেশ করেছে, চলো বউ ফ্রেশ হয়ে যাই। আরাতের মুখ থেকে কথা বের হতে দেরি, তাকবীর আরাতকে ছেড়ে দিয়ে এক হাত টেনে ধরে ওয়াশরুমের দিকে নিয়ে যেতে যেতে বলল কথাটা। তাকবীর আরাতকে লজ্জায় ফেলতে গিয়ে নিজেই আরাতের কথায় লজ্জা পেল। আরাত নিজেকে দিন কি দিন তাকবীরের সামনে নিজেকে প্রেস করছে। এতে তাকবীর মাঝে মধ্যে নিজেই বোকা এবং বিব্রতকর অনুভব করে।